ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি রিফাত স্নোভা। বাংলাদেশের অর্থনীতি বেড়েই চলেছে, কিন্তু প্রশ্ন উঠছে এই প্রবৃদ্ধি কি টেকসই গবেষণা এবং উদ্ভাবনের ভিত্তির উপর দাঁড়িয়ে? বিশ্বব্যাপী উন্নয়নের চালিকা শক্তি গবেষণা উদ্ভাবন হলেও বাংলাদেশ এখনও বৈশ্বিক সূচকে অনেকটাই পিছিয়ে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ 139 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 106তম। অন্যদিকে ভারত, ভিয়েতনাম কিংবা এমনকি ছোট ছোট অনেক অর্থনীতির দেশ রয়েছে যারা গবেষণা এবং উদ্ভাবনে অনেকটাই এগিয়ে গেছে। তাই আমরা আজকে আমাদের তালিকাতার আলোচনার বিষয় নির্ধারণ করেছি গবেষণা এবং উদ্ভাবনে বাংলাদেশ কেন পিছিয়ে। আলোচনা অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শারমিন নীলর্মী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে তালিকাতার আয়োজনে। আমি একটু শুরু করব জনাব আশরাফ, আপনাকে দিয়ে। ব্যবসায়ী হিসাবে আপনি কি মনে করছেন কেন আমাদের উদ্যোক্তারা R&D খাতে এতটা বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না? ধন্যবাদ। দেখুন, আমরা কিন্তু কথা বলছি প্রায় সত্যেন্দ্রনাথ বোস আপনার 1924 সনে ঢাকা ইউনিভার্সিটিতে বসে একটা রিসার্চ পেপার লিখেছিলেন, যেটা থেকে আসলে বোস আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্সের একটা বোস আইনস্টাইন থিওরি, যেটা কোয়ান্টাম মেকানিক্সের একদম ফান্ডামেন্টাল একটা কাজ, সেটা হয়েছিল। এই ঐতিহ্য থেকে আমরা কিন্তু গত 100 বছরে আমার মনে পড়ছে না এই স্কেলের আর কোনো কন্ট্রিবিউশন বাংলাদেশ থেকে হয়েছে। এবং এটা যে হয় না, এটা দুটো ভাগ করে বলতে চাই আমি জিনিসটা। দেখুন, একটা সাইডে হচ্ছে আপনার বেসিক সায়েন্টিফিক রিসার্চ, সেটার জন্য যে ধরনের আমাদের যে পাবলিক সেক্টর থেকে যে ধরনের ইনভেস্টমেন্ট করা দরকার, ল্যাবরেটরি কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধা যেগুলো আছে, সেখানে যেমন একটা বড় ধরনের অপ্রতুলতা আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইনভেস্টমেন্টের, সরকারি ইনভেস্টমেন্টের থেকেও বড় সমস্যা কিন্তু আমাদের যে স্ট্রাকচার যেটা আছে, যে ইউনিভার্সিটিগুলো থেকে যেভাবে সায়েন্টিফিক রিসার্চ তৈরি হওয়ার কথা, সেখানে আমরা একটা বড় ভুল করে ফেলেছি। সেটার বাইরে আমি যদি প্রাইভেট সেক্টরে আসি, আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাতে চাই। দেখুন, গ্লোবাল ফার্মা আপনার 2020 সনে যখন তাদের বাংলা ভ্যাক্স যেটা, সেটা বাংলাদেশের যখন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের লাইসেন্স ছিলেন, তখন আপনি দেখবেন যে প্রায় আমাদের দুটো স্টেপ আছে এটার। একটা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রুভাল লাগে, সেকেন্ড হচ্ছে বিএমডিসির অ্যাপ্রুভাল লাগে। সমস্যাটা হচ্ছে এই যে একটা সিম্পল জিনিস, এটা একদল বিজ্ঞানী বাংলাদেশে বসে, যেটা কমার্শিয়ালি ভায়াবল একটা জিনিস, যেটা রিসার্চ করে বের করলেন যে এইভাবে জিনিসটা করা যায়। তারা কিন্তু বাংলাদেশে এই ড্রাগ প্রোডাকশন এবং অ্যাপ্রুভালের প্রসেস, এটা কিন্তু খুব সহজে করতে পারলেন না। তার কেন পারলেন না? না পারার কারণটাকে যদি আমরা শুধু ব্যুরোক্রেটিক ঝামেলা বলে ছেড়ে দিই, আমরা কিন্তু আসলে সমস্যার ভিতরে ঢুকলাম না। পারলেন না, তার কারণটা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিংবা বিএমডিসি কারোরই নতুন ড্রাগ অ্যাপ্রুভালের যে মেথডটা আছে, যেই কাজগুলো করতে হয়, সেটা সম্পর্কে কোনো ধারণা নেই, এবং যথেষ্ট ধারণা নেই ডেফিনেটলি। এবং একই জায়গায় আপনি যদি ফার্মাসিউটিক্যালস না, আপনি যদি মেডিকেল ডিভাইসেসের ক্ষেত্রে দেখেন, সেখানেও দেখবেন আমি যদি আজকে নতুন একটা প্রসেস আবিষ্কার করলাম, কিছু একটা ইকুইপমেন্ট তৈরি করলাম, যেটার সায়েন্স মেবি 200 বছরের পুরানো, কিন্তু সেটা আমি যদি নতুন ইঞ্জিনিয়ারিং করে আমি যদি নতুন ভাবে জিনিসটা বানিয়ে বাংলাদেশে বাজারজাত করতে চাই, তাহলে যে অ্যাপ্রুভাল প্রসেসের থ্রুতে যেতে হবে, সেটা কিন্তু বিএমডিসি যে সক্ষমতা আছে সেটাকে অ্যাপ্রুভ করার, সেটা কিন্তু নিতান্তই অপ্রতুল এবং কোনোভাবেই এটা কমার্শিয়ালি। এখানে কিন্তু একটি বিষয় আমি যদি বলি জনাব আশরাফ, যে একদিকে আমরা দেখছি যে উদ্ভাবনী যে গবেষণাটা, সেটা আমি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা রয়েছেন তারা গবেষণা করছেন, অনেকটা বিদেশ একটা রিসার্চ পেপার সিগনেচার করালেন যে আমি বিদেশে চলে যাব, বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়তে চলে যাব। এবং বিদেশে কিন্তু একটি বিষয় আমরা সবসময় দেখি যে তারা সেখানে গিয়ে তারা কাজে লাগাচ্ছে। আমি একটু শারমিন নীলর্মী আপনার কাছে যেতে চাই। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে গবেষণা হচ্ছে, সেখানে প্রধান বাধাটা আসলে কোথায়? এখানে কি অর্থায়নের অভাব রয়েছে, সক্ষমতার অভাব রয়েছে, নাকি নীতির কোনো সীমাবদ্ধতা রয়েছে? প্রথমে আমি আশরাফ সাহেব যে কমেন্টটা করেছেন তার উপরে যথার্থভাবে উনি বলেছেন যে বোস থিওরির পরে আসলে তো সেরকম ভাবে আর কোনো পদার্থবিদ্যায় ব্রেক থ্রু এরকম কোনো গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়নি। এবং
ওনার এই কথার সাথে আমি একটু যুক্ত করি। আসলে পুরো পৃথিবীতেই এরকম চট করে এরকম ব্রেক থ্রু চট করে হয় না। হ্যাঁ, এটা ওরকম ভাবে মহাকালে খুব বেশি ঘটে না। আমি যদি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকাই, আপনি যেগুলো 3টা বিষয় বলেছেন, প্রথমটা যদি অর্থায়ন বলি, আপনাদের জানা থাকা দরকার যে গত আমি 2009 থেকে 2010 থেকে 2023-24 পর্যন্ত আমি শ্বেতপত্র কমিটিতে সদস্য হিসেবে শিক্ষা বিষয়কটা দেখছিলাম। তা ওখানে আমার ডেভেলপমেন্ট খাতে ব্যয় বেড়েছে। ধরেন শুরু করেছিলাম আমরা 2800 কোটি টাকা মতো, ব্যয় বেড়েছে 5000-6000 কোটি পর্যন্ত হয়েছে। নন ডেভেলপমেন্ট খাতে এরকম বেড়েছে। শিক্ষা গবেষণায় কতটুকু বেড়েছে আপনাদেরকে বলি, 180 কোটি টাকা থেকে 120 কোটি টাকা থেকে ওটা হয়েছে ধরেন 180 কোটি টাকা। তাহলে আপনি এক্সটেন্ড বুঝতে পারছেন যে আপনি বিশ্ববিদ্যালয় এর মধ্যে বেড়ে হয়েছে 60টার অধিক, আপনার গবেষণায় টোটাল বিশ্ববিদ্যালয়ে 1 বছরে ব্যয় হচ্ছে 180 কোটি টাকা। তাহলে আপনি অর্থায়ন তো খুবই গুরুত্বপূর্ণ এই ইনোভেশনের জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিদেশে পড়াশোনা করে, সে খুব ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশে ফেরেন এরকম শিক্ষকরা যুক্ত রয়েছেন, যাদেরকে আমাদের পে স্কেল যে অবস্থা শিক্ষকদের, তাদেরকে অন্যান্য কাজে যুক্ত থাকতে হয় তাদের সংসার শুধুমাত্র নির্বাহ করবার জন্য। এবং এই ক্ষেত্রে গবেষণার সুযোগ খুবই কম থাকে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার কোলাবোরেশন নাই। ইন্ডাস্ট্রিগুলো মানে ইনোভেশনের দিকে যাচ্ছেন না। উপস্থাপক হিসেবে আপনি যথার্থভাবে একটা কথা বলেছেন, আমরা অংশীজন হিসেবে এই দেশে বিনিয়োগ করছি কিনা। আমাদের ছেলে মেয়েরা যখন বিদেশে চলে যায় থাকার জন্য, দেশটা যখন বাসযোগ্য থাকে না, তখন আমি R&Dর উপরে আসলে খুব মনোযোগী হই না। আমি তাৎক্ষণিকভাবে রেভিনিউ প্রফিট ম্যাক্সিমাইজ কতটুকু করে আমি অনেক সম্পদ দেশের বাইরে পাঠিয়ে দিতে পারি, সেই জায়গায় মনোযোগ থাকে। এটা কিন্তু ব্যবসায়ীদের একক দায় না, এটা পুরো রাজনীতির কাঠামো। আপনি যদি ইনভেস্টমেন্ট সহায়ক না করেন, আপনি দেশটাকে যদি বাসযোগ্য না করেন, তাহলে এই রিসার্চ ইনোভেশন কেন নাই, এই প্রশ্নের উত্তর অনেক দিক থেকে আপনি মালা গাঁথতে পারবেন, এবং তার 3টা অংশ আপনি যথার্থভাবে বলেছেন। জি, এখানে আমরা যে বিষয়টি শুনলাম আপনার কাছ থেকে, ব্রেন ড্রেন বলে একটা কথা আছে, যে উচ্চশিক্ষা যারা শিক্ষিত গবেষকরা রয়েছেন তারা বিদেশ চলে যাচ্ছেন সেখানে থাকার জন্য, এবং দেশের অবকাঠামো আছেন, জি অলরেডি বিদেশে আছেন তারা, এবং দেশের দুর্বল অবকাঠামো এবং সবকিছু মিলিয়ে দেশের যে সার্বিক পরিস্থিতি, এখানে কেউ থাকতে চান না, বা এখান থেকে তারা পরবর্তীতে ওখানে বেশি সুযোগ পান, সেখানে তারা চলে যান, এরকম একটি বিষয় আপনি বলেছেন। শারমিন নীলুর্মি, আমরা জনাব আশরাফ আহমেদ আপনার কাছে যাব, শারমিন নীলুর্মি আপনার কাছেও আবার আমরা যাব, কিন্তু তার আগে একটি ছোট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের আলোচনা, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে গবেষণা কেন সেটি আমরা করতে পারছি না, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আজকে আমাদের সাথে আছেন আশরাফ আহমেদ এবং আছেন ডক্টর শারমিন নীলুর্মি। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায়। এই পর্যায়ে আমি একটু যেতে চাই জনাব আশরাফ আহমেদ আপনার কাছে। আমি একটু জানতে চাচ্ছি, তৈরি পোশাক শিল্পে যদি গবেষণা না হয়ে থাকে, সেক্ষেত্রে ডিজাইন বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেখানে কিভাবে আপনারা বিনিয়োগ করবেন, এবং তাহলে কি রপ্তানি আয় আমাদের বহু গুণে কমে যায় কিনা এর ফলে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে শিল্প খাতে গবেষণা তো অত্যন্ত জরুরি, কিন্তু আমরা সে পরিমাণে গবেষণা করতে পারছি না, যার ফলে পণ্যের ডাইভার্সিফিকেশনও হচ্ছে না, নানানভাবে নেতিবাচক একটি প্রভাব পড়ছে। এই বিষয়টিকে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন? ধন্যবাদ। দুটো ফ্যাক্টর একটু বলি আগে। প্রথমে দেখুন, বাংলাদেশের থেকে আমরা যে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলটিমেট আউটপুট থাকে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিংবা পেটেন্ট, যে আমরা একটা ডিজাইন তৈরি করলাম, একটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন তৈরি করলাম, কিংবা কোনো একটা কিছু ইনোভেটিভ কোনো একটা কিছু চালু করলাম। সো এইটার যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রোটেকশন কিংবা আইপি প্রোটেকশন যদি আমরা দিতে না পারি, তখন যেটা হয় যে এটা ইমিডিয়েটলি কপি হয়ে যায়। সো আমার যে ওই ইনভেস্টমেন্ট
করে যে আমরা একটা ইনোভেশন সাপোর্ট করবো, একটা ডেভেলপমেন্ট সাপোর্ট করবো, এটার কোনো মানে থাকে না। আমি যদি আমার ড্রাগ এক্সাম্পলে ফেরত যাই, দেখুন বাংলাদেশের থেকে আপনি একটা ড্রাগ আবিষ্কার করলেন এবং এই ড্রাগ ডিসকাভারি প্রসেসটা এমন যেখানে আপনার যে খরচের যে টাইপটা, এটা কিন্তু আপনি বাংলাদেশে বসে করলে আপনি অনেক কম খরচে করতে পারবেন। কিন্তু এইটা ইনোভেশনটা করলেন, কিন্তু তারপরে আপনি যে আইপি যেটা, যে আপনার পেটেন্ট যেটা, এটা যদি আপনি বাংলাদেশে রেজিস্টার করতে না পারেন, কিংবা বাংলাদেশে যখন এটা রেজিস্টার করলেন এটা যদি আপনি গ্লোবালি এনফোর্স করতে না পারেন, সে আমেরিকান মার্কেট কিংবা ইউ মার্কেটে যদি এটা এনফোর্সেবল না হয়, তখন কিন্তু ওই আইপিটা বাংলাদেশে রেজিস্টার করাটা বোকামি হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমি যদি যখন বাংলাদেশে বসে কাজও করি, তাহলে আমাকে ওই আইপি রেজিস্টার করতে হবে আমেরিকাতে কিংবা সিঙ্গাপুরে অথবা ইউরোপে। সো তাহলে কি হবে যে আলটিমেটলি আমি যখন এটা ইউরোপে রেজিস্টার করতে যাব, তখন কিন্তু আমার বাংলাদেশে যে কাজটা করা হয়েছিল সেটারও নেওয়া হবে কিনা, একসেপ্ট করা হবে কিনা, সেটা একটা কোশ্চেন মার্ক থাকে। ফলে যেটা হচ্ছে যে পুরা প্রসেসটাই তখন চলে যাবে হয় আমেরিকাতে কিংবা ইউরোপে। নাও এই কনটেক্সটে আমি যদি বলি যে আমাদের যে আইপি প্রোটেকশনের যে সক্ষমতার অভাব, সিম্পল ফ্যাক্ট যে আমাদের আইপি পৃথিবীর অন্য কোথাও রেজিস্টার্ড হচ্ছে না কিংবা রেকগনাইজড হচ্ছে না, এটা যতক্ষণ না করবে ততক্ষণ আসলে এই ধরনের ইনট্যাঞ্জিবল মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তে ইনভেস্ট করাটাও আমাদের জন্য আসলে ফিজিবল না। আবার একই সাথে আপনি যদি দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনের জন্য, প্রসেস ইনোভেশনের কথা যদি বলি আমি, যে ধরেন বাংলাদেশে যেমন ধরেন আমরা যে কোনো, আমি যদি একটা মেশিনারি বানাতে চাই, আমার যত স্পেয়ার পার্টস, র মেটেরিয়াল, ইনপুট যা আছে সবকিছুর উপরে কিন্তু 5 থেকে 50% ডিউটি আছে। Whereas আমার যে ফাইনাল আউটপুট, which is a capital machinery, জি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি যন্ত্র যখন আমরা বিদেশ থেকে আনতে যাচ্ছি যতটা না খরচ পড়ছে, সেটার পার্টস এনে যদি বাংলাদেশে এটা অ্যাসেম্বলিং করতে যাচ্ছি সেক্ষেত্রে আরো বেশি খরচ পড়ছে। আমরা এই বিষয়টি নিয়ে আসবো, কিন্তু তার আগে একটু শারমিন নীলার্মী আপনার কাছে একটু যেতে চাই। প্রতিবেশী দেশ ভারতের দিকে যদি একটু তাকাই, তারা কিন্তু আমাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। আমরা এতটা পিছিয়ে রয়েছি, এর মূল কারণ কি? এবং বাজেটে গবেষণার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয় সেটা কি অপ্রতুল কিনা আপনি একটু জানাবেন। আপনি কোন অর্থ বরাদ্দের কথা বলেছেন একটু যদি বলেন। গবেষণার জন্য বাজেটে যে অর্থটা বরাদ্দ দেওয়া আমি হয়ে আমার থাকে। আলোচনার প্রথম পর্বেই বলেছি, আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মানদণ্ড ধরেন, যে সে আশা করেন যে আপনি ভালো গবেষণা হবে, তাহলে সেইখানে অত্যন্ত অপ্রতুল মানে অসম্মানজনক ভাবে অপ্রতুল। হ্যাঁ, তো সেই জায়গাটাই আমার মনে হয় যে খুব ভালোভাবে বোঝা দরকার। আরেকটা জিনিস হচ্ছে, আশরাফ ভাই প্রথম অংশে বলেছিলেন যে আমার তো একটা চাহিদা থাকতে হবে না, আমি মৌলিক গবেষণা করব ঠিক আছে, কিন্তু আমার মার্কেটে যাওয়ার মতো গবেষণাও কিন্তু থাকতে হবে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যে যৌথতা, এবং এখানে লাগাতার যে বাজারের চাহিদা অনুযায়ী আমি করে যাব, যেটার উদাহরণ উনি ওষুধ শিল্পের সাথে দিচ্ছিলেন, সেই জায়গাটা আমাদের আসলে তৈরি হয়নি। হ্যাঁ, ফলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো নির্ভর করেছেন, উনি বলেছেন এই পর্বে যে ফিজিবিলিটি একটা ব্যাপার, ওনারা নির্ভর করেছেন হচ্ছে বাইরের প্রোডাক্ট, বাইরে যা চাহিদা আছে সেই চাহিদা মাফিক এখানে ওনারা কাজ করেছেন এবং করে রপ্তানি করেছেন। এটা এমন না যে আমরা আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বাইরের বাজারটাকে ধরার চেষ্টা করেছি, সেই ঝুঁকিটা হয়তোবা এই দেশের ব্যবসায়ীদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি, কারণ সেটা তো অনেক ঝুঁকির ব্যাপার। উনি বিশেষ করে ওষুধ শিল্পের কথা বলেছেন। আমার পরিবারে অনেকজন ফার্মাসিস্ট আছেন, ফলে আমি ওই ব্যাপারটা একটু জানি যে ফার্মেসির আসলে ফার্মাসিস্ট হিসেবে নো হাউটা এখানে আছে। কিন্তু উনি যেটা বলেছেন যে দীর্ঘদিন সময় লাগে, প্রথমে ইঁদুরে হয়, তারপরে মানুষের দেহে যায়, তারপরে আপনি অ্যাপ্রুভাল পান, সেই লম্বা প্রক্রিয়ায় ব্যবসায়ীদের যে লাগাতার যে বিনিয়োগটা থাকে সেইটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে। আমরা আমাদের দেশের বড় একটা অসুবিধা হচ্ছে কন্টিনিউশন, বিনিয়োগের কন্টিনিউশন, আস্থাহীনতা। ওই জায়গায় আমার মনে হয় যে একটু জলদি ঘাটতি রয়েছে। এবং একই সাথে এটা যদি একটু বলি যে এমনও অনেক বিশ্ববিদ্যালয় কথা আপনি বলছিলেন, ভারতে গবেষণা এবং ইন্ডাস্ট্রি গবেষণা, শুধু ইন্ডাস্ট্রির গবেষণা না, এমনকি কৃষি গবেষণা যদি আপনি বলেন, এনার্জি গবেষণা যদি আপনি বলেন, তাহলে একাডেমিয়া এবং প্রাইভেট সেক্টরের মধ্যে অর্থায়ন এবং যোগাযোগ এটা অনেক বেশি, এটা একটা অন্য স্কেল, এটা আমাদের সাথে তুলনা।
এবং এখানে আরেকটি বিষয় এই যে চলে আসছে, আপনি বললেন যে অর্থায়ন এবং যোগাযোগের বিষয়টি, এমন অনেক গবেষণা কিন্তু রয়েছে। আমরা একটি প্রতিবেদনে আজকে দেখেছি যে গবেষণার যে ফলাফলগুলো রয়েছে সেগুলো এখনও কিন্তু কাগজেই বন্দি রয়ে গেছে, সেগুলো কোনো প্রাইভেট সেক্টরে গিয়ে পৌঁছায়নি। তাদের হাতে না পৌঁছানোর কারণে সেগুলো বাস্তবায়ন করা বা আলোর মুখ দেখছে না। আমি একটু আশরাফ আহমেদ আপনার কাছে যেতে চাই, আপনার কাছে একটু জানতে চাবো যে বিশ্ববিদ্যালয়ে এসব গবেষণা এবং শিল্প খাতের এই যে সংযোগ, এটা এখনো কেন এত দুর্বল? দেখুন, শিল্প খাত এবং আমাদের ইন্ডাস্ট্রি একাডেমির যে এবং আমাদের যে গবেষণা খাত, যেগুলো বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটি এবং কিছুটা প্রাইভেট ইউনিভার্সিটি হওয়ার কথা, সেখানে একটা বড় ধরনের ডিসজয়েন্ট আছে। আপনি যদি গ্লোবাল প্রসেসটা একটু ব্যাখ্যা করি, দেখুন সব জায়গায় যেটা হয়, আপনি যখন একটা ইনোভেশন প্রসেস ডিজাইন করবেন, তখন সেটার একটা কমার্শিয়াল ফিজিবিলিটি থাকতে হবে এবং সেই বেসিসে সেটা হয় সেই আইপিটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা, পেটেন্টটা তখন আপনি হয় প্রাইভেট সেক্টরের কাছে লাইসেন্স করবেন, অথবা প্রাইভেট সেক্টর সেটা সরাসরি কিনে নিয়ে প্রোটেক্ট করবে। যেই ক্ষেত্রে যেভাবেই বলেন না কেন, এটা একটা আলটিমেটলি একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রান্সফার কিংবা লাইসেন্সিং এর মেকানিজম। এই মেকানিজমটাই আমাদের দেশে মোটামুটি অনুপস্থিত। মানে ধরুন, আমার যদি আজকে একটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আমি পেটেন্ট করতে চাই, সেই পেটেন্টটা করতে পারা এবং সেটাকে এনফোর্স করাটা, সেটার জন্য যে ইকোসিস্টেমটা দরকার, সেটা কিন্তু আমরা মোটামুটি কোথাওই নেই। ফলে যেটা হচ্ছে, আপনি এই যে ইনোভেশন, তো আসলে আলটিমেটলি কি একটা রিটার্ন দিতে হবে কোথাও, সেটা আপনি লাইসেন্স ফি ফরম্যাটে হোক কিংবা আপনি গেইনস বিজনেস ফরম্যাটে হোক, যেইভাবেই হোক, এটা আপনাকে রিকভার করার প্রসেস থাকতে হবে, ওই প্রপার্টি রাইটটা থাকতে হবে। আমরা যদি ওই প্রপার্টি রাইটটা এনশিওর করতে না পারি, তখন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমি ধান চাষ করলাম, যার ইচ্ছা সে জি, এসে জনাব ধানটা কেটে নিয়ে আশরাফ চলে গেল। আহমেদ, আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের আয়োজন, এবং ডক্টর শারমিন নীলুর্মি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা দুজনই আমাদের সাথে ছিলেন, সেজন্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।